আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জাদুকরা টিভির পক্ষ থেকে। আমরা আজকে সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের বিষয় আমরা সিলেক্ট করেছি বিএনপির মনোনয়ন পরবর্তী ঐক্য কোন পথে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সমাজকর্মী এবং লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আবুল হোসেন। আপনাকে প্রথমে স্বাগত এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমি আসলে প্রথমে প্রশ্নে চলে যেতে চাই যে বিএনপি তো 3রা নভেম্বর কিন্তু 237টি আসনে মনোনয়ন দিয়েছে। হ্যাঁ, কিন্তু মনোনয়ন পাওয়ার পরে দলের যেভাবে আসলে ঐক্যের কথা ছিল তা সেভাবে কেন আসলে দেখা যাচ্ছে না? এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা তো জাতীয় একটা প্রশ্ন। দলের ঐক্য আমরা যখন এই 17 বছর বিভিন্ন ভাবে মানুষ ভোট দিতে পারে নাই, এই 17 বছরে কিন্তু অনেক সন্তানই বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু বিয়ে তো করানো হচ্ছে একজনকে, কিন্তু উপযুক্ত হয়েছে অনেকেই। মনোনয়ন প্রার্থীদের বিষয়টা এমনই, অনেকেই কিন্তু এই 17 বছরে আহ অনেক ত্যাগতিতিকের ভিতর থেকে অনেক শক্ত শক্ত নেতৃত্ব তৈরি হয়েছে নতুন। যাক, 137 জন মনোনয়ন দেওয়ার পরে আমাদের যে ঐক্যটা হওয়া দরকার ছিল, সমস্ত বিবদমান মনোনয়ন প্রত্যাশীরা মার্কার পক্ষে এসে তারা একজনকে সামনে নিয়ে কাজ করবে, এটাই ছিল দলের নির্দেশনা। আমার মনে হয়, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব, আমাদের দলের মহাসচিব, উনি মনোনয়ন ঘোষণার পরে উনি ছোট্ট করে একটি কথা বলেছিলেন যে এই মনোনয়নটি চূড়ান্ত নয়, যে কোনো সময় আমরা বসে এটা পরিবর্তন যোগ্য। আমার মনে হয় ওনার এই কথাটার আলোকেই অনেকেই আশা নিয়ে বসে আছে, যেহেতু সুযোগ আছে, তারা এই সুযোগটা পর্যন্ত অপেক্ষা করবে। যদি চূড়ান্ত আর সাময়িক কথা না বলতো, তাহলে মনে হয় প্রার্থীদের মধ্যে আরো বেশি ঐক্য দেখতে পারতেন মাঠে। এইখানেই আমার মনে হয় তারা একটু সময় নিচ্ছে, যে যদি কোনো পরিবর্তন হয়, এই আশায়। পরবর্তীতে আপনার কাছে জানতে চাই যে এই দলের যে বৃহত্তর একটা ঐক্য প্রতিষ্ঠায় আপনার আসলে দল কি কি ভূমিকা নেওয়া উচিত বলে দলের বৃহত্তম ঐক্য প্রচেষ্টায় আসলে তারেক রহমান কিন্তু ঐক্যের জন্য একটা কথা বলছে, যে এক সন্তানকে 2 মা দাবি করতেছে। এখন বিচারক, এটা আসলে ওই আমাদের কোন ইসলামী একটা একটা সময়, কোন বাচ্চার আমলে হয়েছিল ঘটনাটা। যাক, তারেক রহমান এভাবে বলছে যে 2 মাকে যখন 2 মা এক সন্তানকে দাবি করে, তখন উনি বলছে যে ঠিক আছে, 2জন যদি দাবি করেন আমি এটা টুকরা করে দিয়ে দিই, 2জন নিয়ে যা। তা আসল মা বলছে যে না না, কাটার দরকার নাই, আমার নেওয়ার দরকার নাই, ওনাকে দিয়ে দেন সন্তান, আমি দূর থেকে দেখলেই হবে। এইভাবে উদাহরণ দিয়ে উনি বুঝাইতে চাইছে যে দলের প্রতি যাদের সন্তানকে দলকে সন্তান মনে করতেছে, যে ওইভাবে যদি মায়া করে, তারা কিন্তু বলবে যে ঠিক আছে, ওকে দিয়ে দিছে, আমার দরকার নাই। তারেক রহমানের ওই ঘোষণার পরে অনেকে কিন্তু বাইরে এসে তাদের অনুভূতিটা এইভাবে জানিয়েছিল যে আমার আর নমিনেশনের কোনো ইয়া নাই, উনি যাকেই দে আমি এটা মেনে নিব, কারণ উনি যে কথা বলছে। তা আমরা তো সবাই তো আর এইভাবে ধারণ করে না। এই একটু আগে বলছিলাম যে ঐক্যটা তো মহাসচিব যদি এই কথাটা না বলতো, তাহলে ঐক্যটা আরো ত্বরান্বিত হইতো। এখন মহাসচিবের কোন কারণে বলছে, আমরা তো আর এত উপরে, ওনার ভুল ধরার কিন্তু আমাদের ক্ষমতা নাই। নিশ্চয়ই এটার মধ্যেও কারণ আছে। তারপরেও ঐক্যের জন্য বিপদ যে প্রার্থী, আমার মনে হয় ওই প্রার্থী তার নির্বাচনী প্রচারণার আগেই আহ ওদের কর্মী বাহিনী এবং যে বিবদমান যারা মনোনয়ন প্রার্থী ছিল তাদের কাছে উনি অবশ্য যাচ্ছে, প্রত্যেক জায়গা থেকে যাচ্ছে। আবার আমার এই আলোচনাটি অনেকে স্থানীয়ভাবে টেনে নেবেন না, আমি এটা জাতীয়ভাবে বলতেছি বিষয়গুলা, যে বিবদমান যারা আছে তারা মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিটা ওনার বাড়িতে যাওয়া উচিত এবং ওনার কাছে বারবার যাওয়া উচিত, ওনাকে মঞ্চে নিয়ে আসা উচিত, এবং প্রত্যেকটা যার যার জেলাতে জেলাতে একটা মিটিং ডাকা উচিত উপজেলাদেরকে নিয়ে, এবং জেলাতে উপজেলার যারা আছে আহ্বায়ক কমিটি হোক আর পূর্ণাঙ্গ কমিটি হোক, তাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া
যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে আপনারা অবস্থান নেন। এবং বলতে যাচ্ছেন যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে কাছে টেনে নিয়ে যে প্রচার প্রচারণা, হ্যাঁ, প্রচার প্রচারণার আগে সাংগঠনিক ভাবে আগাতে হবে এবং জেলা জেলা একটা বর্ধিত সভা করা উচিত উপজেলাকে নিয়ে। উপজেলা তারা ওই জেলার বার্তা পেয়ে উপজেলাতে আবার ইউনিয়ন গুলাকে নিয়ে একটা বর্ধিত সভা করা দরকার এবং এই সভার মধ্যে ওই ওই সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থী উপস্থিত থেকে সে তার ওপিনিয়নটা বলবে যে এই দানের শীষটা আমার নয়, এই দানের শীষটা দলের, এই দানের শীষটা তারেক রহমানের, এই দানের শীষ আমার কাছে দিয়েছে, আমি আপনাদের কাছে দিলাম। এখন আপনারা এই দানের শীষের মর্যাদা আপনারা কিভাবে আদায় করবেন, এটা শুধু আমার একার নয়, একার দায়িত্ব নয়। আমার মনে হয় আরো অনেক কেন্দ্র এটা মনিটরিং করতেছে, কে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা কিন্তু প্রতিক্রিয়াটা কেন্দ্র পর্যন্ত দেখতেছে একটা গোপন টিম। আমি বোধহয় নমিনেশন পাওয়ার 1-2 দিন পরেই আমি একটা পোস্ট দিছিলাম, যারা নমিনেশন প্রাপ্ত এবং যারা বঞ্চিত তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণে একটি গোপন টিম বের হয়েছে। এটা দেখা গেছে আমার এই কথাটা 1 সপ্তাহ পরেই দেখা গেছে যে না, এটা পত্রপত্রিকাও আসছে, এই ধরনের একটা মনিটরিং হচ্ছে। আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হয়েছে, অনেক জায়গায় মারাও গেছে এবং আসলে এটা একটা বড় দল এই ধরনের যারা করতেছে তারা অনেক সময় না বুঝে কর্মীদের অতি উৎসাহ কর্মীরা এই কাজটা করে থাকে। এটা থেকে বের হওয়ার জন্য ওই প্রত্যেকটা জেলা আহ্বান করতে হবে এবং কেন্দ্র আর কিছু কঠিন নির্দেশনা দিতে হবে। আপনাকে আসলে পরবর্তী আপনার কাছে জানতে চাই যে যারা মনোনয়ন বঞ্চিত প্রার্থী তাদের কর্মীরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত মনোনয়নের অপেক্ষা বলে প্রতিনিয়ত পোস্ট দিয়ে যাচ্ছে এবং কর্মীদের ধৈর্য ধরতে বলছে। এই বিষয়টা আসলে সমাধানের পথটা কি? এটা আমার আমার 2টা প্রশ্নতে কিন্তু একই অবস্থা আসছে। যেহেতু মহাসচিব ওই কথাটার ফাঁকটা, ওই কথাটার সুযোগটা তারা নিচ্ছে, এই জন্য তারা এই একটু সময় নিচ্ছে পক্ষের জন্য। আর তাদের প্রার্থীদের, তাদের কর্মী বাহিনীদেরকে তারা এই আশ্বস্ত করছে যেহেতু চূড়ান্ত হওয়া এখনো বাকি আছে, আপনারা একটু ধৈর্য ধরেন। এটা কিন্তু আমাদের মহাসচিবের আহ্বানের সুযোগটাই নিচ্ছে। মহাসচিব হয়তো বা অন্যভাবে আহ্বানটা অন্য কারণও দিতে পারে, কিন্তু তারা তো তাদের পক্ষে গেছে মনে করে এই কাজটা করতেছে। তবে আমি মনে করি যারা বিবদমান, যারা নমিনেশন চেয়েছে তাদের আসলে একটা প্ল্যাটফর্মে দানের শীষের পক্ষে এখনই অবস্থান নেওয়া দরকার এবং পাশাপাশি তাদের চাওয়াটাও থাকুক। আবার এখন সাময়িকই হোক আর আপনাদের দৃষ্টিতে সাময়িক বলেন আর যাই বলেন, আমি মনে করি তাকে তো দেওয়া হয়েছে, যাকেই দেওয়া হয় তার পক্ষে আপনাদের সকলেরই অবস্থান নেওয়া উচিত এবং পরবর্তীতে যদি পরিবর্তন হয়, পরিবর্তন সংযোজন বিয়োজন হয়, এটা তো পরে দেখা যাবে, তখন তো ওইটাই মানে নেবে সবাই। জি, আপনাকে আসলে সর্বশেষ একটি প্রশ্ন করে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। গত 10ই নভেম্বর একটি উঠান বৈঠক ছিল লাউয়ারগড়ে। তো ওইখানে আপনার ফেসবুক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিন্তু আপনার একটি ভিডিও বেশ আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসলে ব্যাখ্যা করেছেন বিষয়টা, কিন্তু আসলে আমাদের জাদুঘরা টিভির দর্শকের জন্য যদি আসলে এই ঘটনাটি কি, আপনি যদি এটার একটা একটু এই ব্যাপারে যদি কিছু বলতেন আর কি। আসলে একটু বিব্রতকর বিষয়। মূলত ওই দিনে ঘটনাটা ছিল, আমার যখন বক্তব্যের পালা আসলো, আমি বক্তব্যতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করলাম যাতে আমাদের পক্ষে ভোট আসে, আরেকটা ধানের শীষে যাতে ভোট আসে। আর আরেকটা পর্বতে আমি ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, যারা মনোনীত প্রার্থী ছিল তাদেরকে যদি আমরা এক প্ল্যাটফর্মে না আনতে পারি তাহলে আমাদের ভোটটা তো ক্যারি হচ্ছে না, আমাদের তো ঐক্যটা হচ্ছে না। মূলত তো ঐক্যটা আগে দরকার। তো ঐক্যের আহ্বানটা আমরা যদি তাদেরকে কিভাবে আনবো, তারা বলতেছে অনেকেই ফেসবুকে, ওই যে আপনি আগেও প্রশ্ন করলেন যে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আবার রিভিউ হবে, তারাও এটা ধরে অনেক জায়গায় তাদের ফেসবুকে লিখতেছে আমরা চূড়ান্তর জন্য অপেক্ষায় আছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু একটা বক্তব্য একটা ফাঁকে বলছিলাম যে অনেকেই বলে যে ওইটা চূড়ান্ত না, এটা সাময়িক। আমি বলছিলাম যে ধরেন সাময়িকই পাইলো, তা আপনারা সাময়িক ভাবে আসেন এবং যদি সাময়িকটা চূড়ান্ত হয় তখন আমরা না চূড়ান্তদের পক্ষে চলে যাব। এটা আমার ওই প্রার্থী বোধহয় হয়তো বা খেয়াল করে নাই, উনি হয়তো বা অন্যদিকে মনোযোগ ছিল। উনি
ওই অংশটাই বোধহয় শুনছে, যার জন্য একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে যে উনি, বা এমন হইতে পারে কেউ হয়তো বা মিসগাইড করছে, ওনার পাশে যারা বসা ছিল মিসগাইড করছে, উনি এখানে আমার মাইকটা আমাকে অফ করতে চাইছিল যে আমি কি জানি বলতেছি। তা আসলে ওইটা তো মিডিয়ার যুগ, এখানে যাই কিছু হয় সবকিছু কিন্তু প্রকাশ হয়। এটা আমি মনে করি যে আমি যে বক্তব্যটা দিছিলাম, এই বক্তব্যটা আমার বিশ্বাস এইটা প্রার্থীর দেওয়া উচিত ছিল। প্রার্থী বলা উচিত ছিল যে আমাকে আপনারা সাময়িকই বলেন আর অপূর্ণাঙ্গ বলে যাই বলেন, আপনারা আমাকে সাময়িকভাবে আসেন। আমার কথাটা সাময়িকভাবে আসলে তো আশা হইলো, ঐক্য তো হইলো, আর এই সাময়িক থেকেই তো চূড়ান্ত হয়। তাদেরকে আমরা বললাম প্রার্থী বলুক না করে, আপনারা যদি পান চূড়ান্ত সময় যদি আপনারা পান, আমি তো জানি এটাই চূড়ান্ত, তারপর আপনারা যখন তো বলতেছেন আমারটা সাময়িক, ব্যাপারে সাময়িক ভাবে আসেন। আর চূড়ান্ত যদি আপনারা ভয়ে পালান, মনে করেন চূড়ান্ত আরেকটা রয়ে গেছে, তখন আমরা আপনাদের পক্ষেই যাব না। এটা যদি প্রার্থী বলে এবং তার কর্মীরা বলে, তখন কিন্তু তারা একটা আশ্বস্ত হয়। ওই বিবদমান যারা আরো প্রার্থী ছিল তাদের কর্মীরা একটা আশ্বস্ত, সুন্দর কথাই তো বলছে, তাহলে আমরা কেন এখানে জেদ ধরে বসে থাকবো? যাই না, উন্নত বলছে যে আমাদের পক্ষে আসবে যদি আমরা পাই। আর আসলে আমার ওই বক্তব্যটা শেষ হয় নাই। আমার বক্তব্যটা যদি শেষ হইতো, তা আমার পরবর্তী পয়েন্টটা ছিল যে আমরা যারা এসএসসি পাস করছি বা ইন্টারমিডিয়েট পাস করছি, পাস করার পরে আমরা কিন্তু সাথে সাথে সার্টিফিকেট পাই না, মূল সার্টিফিকেট। আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেওয়া হয়, ওই সাময়িক সনদপত্র দিয়েও কিন্তু আমরা চাকরি অ্যাপ্লাই করতে পারি। তা আমি কিন্তু ওই কথাটা পরবর্তীতে বলতাম, এবং পরবর্তীতে আরেকটা কথা বলতাম যে আমরা যারা গাড়ি কিনি, গাড়ির জন্য একটা রেজিস্ট্রেশনের আবেদন করি, তখন রেজিস্ট্রেশন পাইতেও কিন্তু অনেক দেরি হয়, একটু সময়ের প্রয়োজন হয়। তখন তো আমি গাড়ি নিয়ে বসে থাকি না, আমরা কিন্তু গাড়িটা চালাইতেই চাই। তখন পিছনে একটা লেখালেখি AFR, মানে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, অন্তত যাতে এই যারা পথে আছে আমাদের গাড়িটা আটকাইলে অন্তত এটা দেখে আর আমার কাছে একটা টোকেন থাকে আমি যে অ্যাপ্লিকেশন করছি। পরবর্তীতে তো ইয়াটা হবে। কিন্তু আমার বক্তব্যটা উনি শেষ করতে না দেওয়ায় অনেক দর্শক বা এই ভিডিওটা যারা দেখছে এরা একটু কষ্ট পাইছে। আবার কেউ অবশ্য অনেকে লেখছে যে আমি সাময়িক বলায় উনি মাইক কেড়ে নিছে। কথাটা আসলে এমনও না। বক্তব্যটা ছিল ওই কোন সময় মাইকটা কেড়ে নিছে, যখন আমি বলছি যে সাময়িক থেকে আপনারা যদি পূর্ণাঙ্গ পান তখন না হয় আপনাদের সাথে যাব। ওই কথাটা শুনে বোধ হয় এটা ছিল যে আপনারা বলতেছেন সাময়িক, তাহলে আপনারা সাময়িক ভাবে আসেন, আপনাদের কথাই ধরে নিলাম। আর যদি আপনারা চূড়ান্তের জন্য বসে রয়েছেন, চূড়ান্ত যদি সাময়িক থেকে যদি কেউ চূড়ান্ত হয় তখন তার পক্ষে আমরা যাব। এটা ছিল আমার কথা, এবং এটা ছিল ওদেরকে আনার জন্য। আবার এটা অনেকে অনেকভাবে, কেউ অবশ্য খণ্ডিত ভাবে ছাড়তেছে, কেউ অংশ বিশেষ ছাড়তেছে। আর মাইকটাও ছিল না ভালো, যার জন্য বক্তব্যগুলো অনেকে বুঝতে পারে নাই। আবার কারো কাছে হয়তো ভালো ভিডিও আছে, অনেকে হয়তো ক্লিয়ার ভিডিও আছে। মূলত কথা বলছিলেন ঐক্যের জন্য, ঐক্যের জন্য। আর এটাই অনেকে, আমার বার্তাটা এটাই, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছেন, কেউ অতি উৎসাহী হইয়া মন্তব্য করতেছেন। আসলে এটা ঠিক না। আপনারা এটাকে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন। আমি ঐক্যের কথাই বলছি। আর আমি সাধারণত কোনো পক্ষে, কারো পক্ষে অন্ধভক্ত না। আমি ধানের শীষের একজন কর্মী, এটা যেই পাইতো আমি তার পক্ষেই থাকতাম। এবং আপনারা হয়তো বা দেখছেন আমার ফেসবুকে আইডিতে আমি যার বক্তব্য দলের পক্ষে গেছে আমি তারটাই শেয়ার করছি। আমি কোনো ব্যক্তির না, আমি দলের। জি ধন্যবাদ। আজকে আসলে দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ যারা শুনছিলেন সকলকে ধন্যবাদ, এবং যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি আপনারা আরো আমাদেরকে এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শক, আমাদের ভিডিও আপনারা নিয়মিত দেখেন, এই জন্য কৃতজ্ঞ। আর আমি তো কোনো বড় রাজনীতিবিদ না, আমি একটা ক্ষুদ্র এলাকার, আর আমাদের এই চ্যানেলটাও এই এলাকার। তো এই এলাকাতে তো আর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাবে না। তার চ্যানেলের আওতাধীন যাদেরকেই পাইলো
যারাই কিছু আলোচনা করতে পারে তাদেরকে নিয়ে এসে তার চ্যানেলটাকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করে। আপনারা তাদের এই ভিডিওগুলো শেয়ার করে তার চ্যানেলটাকে সম্প্রসারিত করবেন, এটাই আমি আশা করি। দর্শক সকলকে স্বাগত এবং আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।